আজকের এই বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করা যাক। পেশাদাররা তাদের জেগে থাকার সময়ের প্রায় ৫০ থেকে ৭৫ ভাগ সময় শুধুমাত্র যোগাযোগের পেছনেই ব্যয় করেন। ভাবা যায়? এটা কিন্তু দিনের বিশাল একটা অংশ। আর ঠিক এই কারণেই প্রাতিষ্ঠানিক যোগাযোগের কৌশলগুলো বোঝা শুধু যে একটা ভালো দক্ষতা তা কিন্তু নয়, বরং যে কোনো সফল প্রতিষ্ঠানের একদম মূল ভিত্তি হল এই যোগাযোগ। আজকের এই আলোচনায় আমরা বিভিন্ন গবেষণা আর উপাত্ত ঘেঁটে দেখব ঠিক কিভাবে কার্যকর যোগাযোগ একটা সাধারণ ব্যবসাকে অভাবনীয় সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ তা খুব সুন্দরভাবে উঠে এসেছে আইবিএমের প্রাক্তন সিইও টমাস জে ওয়াটসনের একটা বিখ্যাত উক্তিতে। প্রতিষ্ঠানে সাধারণত ভালো খবরগুলো বাতাসে ভেসে বেড়ায়, তাই না? কিন্তু খারাপ খবর বা নেতিবাচক তথ্যগুলো, সেগুলো কেউ সহজে সামনে আনতেই চায় না। প্রতিষ্ঠানের গভীরে ঘাপটি মেরে থাকা সমস্যাগুলো বের করে আনতে হলে নেতৃত্বকে রীতিমতো মাটি খুঁড়ে দেখার মতো সক্রিয় প্রচেষ্টা চালাতে হয়। সঠিক যোগাযোগের মাধ্যম না থাকলে এই সমস্যাগুলো কিন্তু নীরবেই প্রতিষ্ঠানের ১২টা বাজিয়ে দেয়। তো চলুন মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়া যাক। আজকের এই ধাপে ধাপে সাজানো বিশ্লেষণে থাকছে ১. যোগাযোগের গুরুত্ব, ২. কর্পোরেট ভাবমূর্তি এবং অর্থব্যবস্থা, ৩. মনোবল এবং উৎপাদনশীলতার ওপর এর প্রভাব, এবং সবশেষে ৪. ছোট দলে যোগাযোগ। ১. যোগাযোগের গুরুত্ব, বৃত্তি স্থাপন। আমরা দেখতেই পাচ্ছি যে গবেষকেরা বারবার একটা বিষয় প্রমাণ করেছেন, ব্যবসার ক্ষেত্রে কার্যকর যোগাযোগ শুধু একটা বাড়তি সুবিধাই নয়, বরং এটা সাফল্যের একটা অপরিহার্য শর্ত। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যোগাযোগের কিন্তু সরাসরি কিছু দারুণ সুবিধা রয়েছে। গবেষণায় দেখা গেছে যে কর্মীরা তাদের কাজের জায়গার যোগাযোগ ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন, তাদের সহজে কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা অনেকটাই কম থাকে। মানে হলো কর্মী ছাঁটাই বা টার্নওভার কমে যাচ্ছে, যা দিন শেষে নতুন কর্মী নিয়োগ আর প্রশিক্ষণের বিশাল খরচ বাঁচিয়ে দেয়। এটা কিন্তু কর্মীদের মাঝে একটা গভীর প্রতিশ্রুতি বোধও তৈরি করে। আর সবচেয়ে বড় কথা হলো এর নৈতিক দিকটা। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীরই তো সঠিক আর পর্যাপ্ত তথ্য জানার একটা মৌলিক অধিকার রয়েছে। ২. কর্পোরেট ভাবমূর্তি এবং অর্থব্যবস্থা, অদক্ষতার মূল্য। আচ্ছা, অদক্ষ যোগাযোগের কারণে একটা প্রতিষ্ঠানকে ঠিক কতটা চড়া মূল্য দিতে হয়? প্রতিষ্ঠানের কর্মীরাই কিন্তু সবচেয়ে বড় বাহ্যিক যোগাযোগকারী। গ্রাহকদের সাথে প্রতিটি মিথস্ক্রিয়ায় তারাই প্রতিষ্ঠানের আসল ভাবমূর্তিটা তুলে ধরেন। ভেতরে যদি যোগাযোগের ঘাটতি থাকে, তবে বাইরেও তার নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। চলুন ক্ষুদ্রতম সময়ের মূল্যের একটা চমৎকার সিনারিও বা চিত্র কল্পনা করা যাক। একটু খেয়াল করলেই বোঝা যায়, শুধু ভুল বোঝাবুঝি বা অকার্যকর যোগাযোগের কারণে একজন কর্মী যদি দিনে মাত্র ১ ঘণ্টাও সময় নষ্ট করেন, সেটার সরাসরি আর্থিক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। ধরুন জোন জে জোন্সের কথা, যার মাসিক বেতন $৪,৫০০। তার এই প্রতিদিনের ১ ঘণ্টার অপচয় প্রতিষ্ঠানটির মাসে $৫৬২ বেশি ক্ষতি করছে। আর এই হিসাবটাকে যদি আমরা একটা বড় ক্যানভাসে ফেলি, সংখ্যাটা রীতিমতো চমকে দেওয়ার মতো। কল্পনা করা যাক এমন একটা প্রতিষ্ঠানের কথা যেখানে ৩০০ জন কর্মী কাজ করেন। যদি প্রত্যেকে প্রতিদিন যোগাযোগের অভাবে বা অদক্ষতার কারণে ১ ঘণ্টা করে সময় নষ্ট করেন, তবে প্রতিষ্ঠানটি বছরে প্রায় $১.৫ মিলিয়ন হারায়। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে, $১৪,৬২,৫০০। ব্যবসায়িক জগতে প্রবাদিত আছে সময়ই অর্থ, আর এই বিশাল আর্থিক ক্ষতি কেবল যোগাযোগের মাধ্যমগুলো উন্নত করেই ঠেকানো সম্ভব। ৩. মনোবল এবং উৎপাদনশীলতার উপর প্রভাব, মানব মূলধন। আর্থিক হিসাব নিকাশ তো অনেক হলো, এবার মানব মূলধনের দিকে একটু নজর দেয়া যাক। দিনের শেষে মানুষই তো যে কোনো প্রতিষ্ঠানের আসল চালিকা শক্তি। কার্যকর যোগাযোগ কিভাবে কর্মীদের মনোবল আর তাদের দৈনন্দিন কাজকে সরাসরি প্রভাবিত করে, চলুন সেটাই একটু বিশ্লেষণ করা যাক। এটা কিন্তু একটা অত্যন্ত সাধারণ অথচ খুব গুরুত্বপূর্ণ সমস্যা। অনেক সময় ব্যবস্থাপকরা ঠিক বুঝে উঠতে পারেন না যে কর্মীরা আসলে তাদের কাজ সম্পর্কে ঠিক কতটা তথ্য বা নির্দেশিকা আশা করছেন। তথ্যগুলো যদি সঠিকভাবে না পৌঁছায়, তখন কর্মীদের মনে হতেই পারে যে ম্যানেজমেন্ট হয়তো তাদের পরোয়া করছে না বা গুরুত্ব দিচ্ছে না। আর একবার যদি এই ধারণা মনে গেঁথে যায়, তাহলে কর্মীদের মনোবল খুব দ্রুত ভেঙে পড়ে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে উৎপাদনশীলতায়। ইউআইজেআরটির একটা সাম্প্রতিক জরিপ থেকে আমরা বেশ চমকপ্রদ কিছু উপাত্ত পাই। ওপর থেকে নিচের দিকে আসা যোগাযোগ, যাকে আমরা ডাউনওয়ার্ড কমিউনিকেশন বলি, তার প্রভাবটা এখানে একদম স্পষ্ট। 5-এর মধ্যে 4.35 স্কোর কিন্তু এটাই নির্দেশ করে যে সঠিক নির্দেশনা কর্মীদের কাছে লক্ষ্যমাত্রাকে কতটা জলের মতো পরিষ্কার করে তোলে। আরও দারুণ ব্যাপার হল 4.56 স্কোরটা। এটা প্রমাণ করে যে ওপর থেকে আসা পরিষ্কার যোগাযোগ কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা আর দলগত কাজের স্পৃহাকে জাদুকরীভাবে বাড়িয়ে দেয়। আর এই উপাত্ত খুব চমৎকারভাবে তুলে ধরেছে ঠিক এর বিপরীত দিকটা, আপওয়ার্ড কমিউনিকেশন বা নিচ থেকে ওপরের দিকে যোগাযোগ।
কর্মীরা যখন দেখেন যে তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে, তাদের মতামতের মূল্য দেওয়া হচ্ছে, তখন সেটা সরাসরি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও উন্নত করে তোলে, যেখানে গড স্কোর 4.5। এর পাশাপাশি এটা ম্যানেজমেন্ট আর কর্মীদের মধ্যে গভীর আস্থার সম্পর্ক গড়ে তোলে, যা প্রতিষ্ঠানের নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে ভীষণ জরুরি। তো চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এই দুই ধরনের প্রবাহ আসলে কিভাবে কাজ করে। নিম্নগামী প্রবাহ মূলত প্রতিষ্ঠানের উদ্দেশ্য, বিভিন্ন কার্যভার, নিয়মনীতি আর পদ্ধতিগুলো কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে। অন্যদিকে ঊর্ধ্বগামী প্রবাহ হল সেই মাধ্যম যার সাহায্যে কর্মীরা তাদের কাজের আপডেট, তথ্যের অনুরোধ, নিজস্ব মতামত আর কাজের নির্দেশনার ব্যাপারে স্পষ্টীকরণ ঊর্ধ্বতনদের কাছে পৌঁছায়। একটা সফল প্রতিষ্ঠানে এই দুই প্রবাহের মধ্যে সঠিক ব্যালেন্স থাকাটা কিন্তু একেবারেই মাস্ট। আর এই শক্তিশালী অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সরাসরি প্রভাব ফেলে প্রতিষ্ঠানের বাহ্যিক কার্যক্রমে। বাইরের সরবরাহকারীদের সাথে আলোচনা হোক বা গ্রাহকদের চমৎকার সেবা প্রদান, সবকিছু তখনই সফল হয় যখন প্রতিষ্ঠানের ভেতরের কর্মীদের মধ্যে তথ্যের একদম অবাধ আর স্পষ্ট প্রবাহ বজায় থাকে। 4. ছোট দলে যোগাযোগ, প্রাতিষ্ঠানিক চালিকা শক্তি। এতক্ষণ তো আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের বিস্তৃত পর্যায় নিয়ে কথা বললাম। এবার চলুন একদম মাইক্রো লেভেল বা ক্ষুদ্রতম ইউনিটে প্রবেশ করি। যে কোনো প্রতিষ্ঠানের মূল ইঞ্জিন হিসেবে কাজ করে এই ছোট ছোট দলগুলো। তো এই ছোট দলগুলোর ভেতরের মিথস্ক্রিয়া আসলে কিভাবে কাজ করে? একটা প্রতিষ্ঠানে ছোট দলগুলোকে সাধারণত তাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে খুব সহজেই আলাদা করা যায়। এটা হতে পারে তাদের নির্দিষ্ট পোশাক, যেমন কোনো ইউনিফর্ম, অথবা তাদের শেয়ার করা কোনো সরঞ্জাম, যেমন ডাক্তারদের ক্ষেত্রে স্টেথোস্কোপ। এছাড়াও তাদের আচরণের ধরন, কথা বলার ভঙ্গি বা এমনকি শোনার প্যাটার্নও অনেক সময় তাদের অন্য দলগুলো থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। আর এই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোই তাদের নিজেদের মধ্যে এক ধরনের দারুণ অভ্যন্তরীণ যোগসূত্র তৈরি করে। এই ছোট দলগুলোই মূলত প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে: তথ্য সংগ্রহ করা, জটিল সমস্যার সমাধান করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা। দলের সদস্যরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে কাজ করে, তখনই কিন্তু পুরো প্রতিষ্ঠানের চাকা সচল থাকে। তবে এই দলগুলো যে সব সময়ে নিজেদের গণ্ডির ভেতরেই আটকে থাকে তা কিন্তু নয়। এখানেই আসে ডায়াগোনাল বা কোনাকুনি যোগাযোগের চমৎকার ধারণাটি। এটা হলো এমন এক ধরনের যোগাযোগ যা প্রথাগত সাংগঠনিক কাঠামোর একদম বাইরে ঘটে। ধরুন, মানব সম্পদ বিভাগের একজন ব্যবস্থাপক সরাসরি আইটি বিভাগের একজন কর্মীর সাথে একটা সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করলেন। এই ধরনের অনানুষ্ঠানিক যোগাযোগ আন্তঃবিভাগীয় সংঘাত মেটাতে আর খুব দ্রুত তথ্য আদান প্রদানে অভাবনীয় সাহায্য করে। ম্যাট্রিক্স প্রতিষ্ঠানের মতো জটিল কাঠামোগুলোতে এই বিষয়গুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেখানে একাধিক বিভাগের মানুষ একসঙ্গে একটা নির্দিষ্ট প্রজেক্টের জন্য কাজ করেন। এই ধরনের গঠনতন্ত্রে ফাংশনাল ম্যানেজার আর প্রজেক্ট ম্যানেজারদের মধ্যে এবং সেই সাথে দলের সদস্যদের মধ্যে উচ্চ মাত্রার সহযোগিতা আর নিরবিচ্ছিন্ন তথ্যের প্রবাহ থাকাটা একদম বাধ্যতামূলক। আধুনিক যুগে এই ছোট দলগুলোর যোগাযোগকে আরও চনমনে আর কার্যকর করতে অ্যাজাইল কৌশল বা দ্রুতগামী পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। স্প্রিন্ট রিভিউ বা দৈনিক স্ট্যান্ড আপ মিটিংগুলোর মাধ্যমে কর্মীরা তাদের কাজের আপডেট খুব দ্রুত শেয়ার করতে পারেন। কানবান বোর্ডের মতো ভিজুয়াল টুলস ব্যবহার করে পুরো দল এক নজরেই দেখতে পারে কোন কাজের কী অবস্থা। এছাড়া বিভিন্ন ডিজিটাল ফিডব্যাক টুলস কর্মীদের বেনামে বা সরাসরি মতামত দেওয়ার সুযোগ করে দিচ্ছে, যা কাজের স্বচ্ছতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। তো আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখলাম যে দুর্বল যোগাযোগের কারণে একটা প্রতিষ্ঠান শুধু যে আর্থিকভাবে লক্ষ লক্ষ ডলার হারায় তাই নয়, বরং কর্মীদের মনোবল আর উদ্ভাবনী ক্ষমতাও পুরোপুরি ধ্বংস হয়। এসব তথ্য আর উপাত্ত দেখার পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে কোনো আধুনিক প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র যে ছোট দলগুলো, তাদের মধ্যে তথ্যের প্রবাহ কি সত্যিই নিখুঁতভাবে ঘটছে? আর যদি না ঘটে, তবে সেই অদক্ষতার চরম মূল্যটা আসলে কে দিচ্ছে? এই প্রশ্নটা মাথায় রেখে আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। তথ্যের গভীরে গিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।